শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ, বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে বাংলাদেশ। রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা, যুদ্ধের মোড় ঘোরানোর সিদ্ধান্তের মুখে ইউরোপীয় ইউনিয়ন। বায়ু দূষণের প্রভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় অকালে প্রাণ হারাচ্ছে প্রায় 10 লাখ মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদনের সতর্কবার্তা। বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্রের ক্রীড়া তারকা গ্রেগ বিফেল সহ 7 জন নিহত, জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে ধারণা পুলিশের। এবং যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসার সিংহভাগই বিক্রি করে দিচ্ছে টিকটক, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে চূড়ান্ত ও বাধ্যতামূলক চুক্তি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো সবখানে উঠে এসেছে তার মৃত্যু পরবর্তী সহিংস পরিস্থিতির খবর। বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের কায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু এভাবেই উত্তাল বাংলাদেশের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ, যা বিশ্ব গণমাধ্যমের নজর কাড়ে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আন্দোলনে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার মৃত্যুতে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। প্রতিবেদনে ঢাকায় অগ্নিসংযোগ এবং সংবাদপত্র কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে গভীর রাতে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানায় সংস্থাটি। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরা ও তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড হাদিকে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ এবং দায়ীদের দ্রুত বিচারের দাবির কথা তুলে ধরা হয়। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শহীদ ওসমান হাদিকে ভারত বিরোধী নেতা হিসেবে আখ্যা দিয়ে ঢাকার বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার দিক তুলে ধরে। এর সাথে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন রাজনৈতিক সহিংসতার বিষয় তুলে ধরে। একদিকে ছাত্রনেতার মৃত্যু, অন্যদিকে সহিংস প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। আরাফাত ইয়াসার, আরটিভি। ইউক্রেনের জরুরি আর্থিক চাহিদা মেটাতে 2 বছরে 90 বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস সম্মেলনে শুক্রবার এই তহবিল দেওয়ার ব্যাপারে একমত হন তারা। প্রথমে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে এই ঋণের নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা করলেও আইনি জটিলতা ও বেলজিয়ামের আপত্তির কারণে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। বিকল্প হিসেবে সরাসরি ইইউ বাজেটের মাধ্যমে দেওয়া হবে এই ঋণ। রাশিয়ার সম্পদ সরাসরি ব্যবহার করতে না পারায় এই প্রক্রিয়াটি ব্যয়বহুল হলেও একে ইউক্রেনের জন্য বড় জয় হিসেবে দেখছেন ইউরোপিয়ান নেতারা। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা জানিয়েছেন, আপাতত বাজেট থেকে অর্থ দিলেও ভবিষ্যতে রাশিয়ার সম্পদ ব্যবহারের পথ খোলা রাখা হয়েছে। ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরানো এক সিদ্ধান্তের মুখে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব নিয়ে ব্রাসেলসে শুরু হয় তীব্র আলোচনা। তবে বেলজিয়াম ও হাঙ্গেরি সহ কয়েকটি দেশের আপত্তিতে ঐকমত্য এখনও অনিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে জরুরি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য ইউরোপে জব্দ করা রাশিয়ার অর্থ সম্পদ থেকে ইউক্রেনকে বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রস্তাব অনুযায়ী রাশিয়ার জব্দ সম্পদের বিপরীতে আগামী 2 বছরে প্রায় 90 বিলিয়ন ইউরো ঋণ দেওয়া হবে ইউক্রেনকে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বর্তমানে রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জব্দ রয়েছে। এর বড় অংশ বেলজিয়াম ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারে সংরক্ষিত।
তবে এই প্রস্তাবের সবচেয়ে বড় বাধা বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার বলেছেন, এখনও এমন কোনো আইনি কাঠামো তিনি দেখেননি যা বেলজিয়ামের অবস্থান বদলাতে পারে। প্রধানমন্ত্রী ওয়েভারের আশঙ্কা, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক আদালত রাশিয়াকে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিলে বড় আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারে বেলজিয়াম। এরই মধ্যে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মস্কোর আদালতে একটি মামলাও করেছে রাশিয়া। এই উদ্যোগের বিরোধিতা করেছে হাঙ্গেরি ও স্লোভাকিয়াও। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে সহায়তায় নতুন কোনো অর্থের অনুমোদন দেবেন না তিনি। অন্যদিকে জার্মানি ও ফিনল্যান্ড সহ কয়েকটি দেশ মনে করছে এই অর্থ আলোচনায় শক্ত অবস্থানে রাখবে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরুর মধ্যেই ইউরোপের এমন সিদ্ধান্ত সামনে এলো। কয়েকদিনের মধ্যে মায়ামিতে বৈঠকের পরিকল্পনা রয়েছে মস্কো ও ওয়াশিংটনের। রাশিয়া ইতোমধ্যেই জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইউরোপীয় বহুজাতিক বাহিনী মেনে নেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে কটাক্ষ করে বলেন, রাশিয়ার পতন থেকে লাভবান হতে চাইছে ইউক্রেনের মিত্ররা। বিনয়ামিন, আরটিভি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণের প্রভাবে অকালে প্রাণ হারাচ্ছে প্রায় 10 লাখ মানুষ। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান। দূষণের ফলে প্রতিদিন ভয়াবহ অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছে এসব দেশে প্রায় 100 কোটি মানুষ। বিশ্বব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার এসব অঞ্চল জুড়ে অতিরিক্ত বায়ু দূষণ মানুষের স্বাস্থ্য ও স্বাভাবিক কর্মকাণ্ডে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। দূষণের ফলে অঞ্চলটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ মোট জিডিপির প্রায় 10% বলে ধারণা করছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসার সিংহভাগই বিক্রি করে দিচ্ছে টিকটক। এর জন্য মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে চূড়ান্ত ও বাধ্যতামূলক চুক্তি করেছে চীনা মালিকানাধীন টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য জানান টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ। চুক্তি অনুযায়ী নতুন যৌথ উদ্যোগে 50% মালিকানা থাকবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ সংস্থা সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। আগামী 22 জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেল সহ 7 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিফেল ও তার পরিবারের সদস্যরা। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় বেলা 10:15 স্টেটসভিলের বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। পরে বিমানটির জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। উড়োজাহাজটি একটি সেসনা 550 বিজনেস জেট উড়োজাহাজ এবং এটি গ্রেগ বিফেলের নামেই নিবন্ধিত ছিল। প্রশান্ত মহাসাগরে 2টি নৌকায় যুক্তরাষ্ট্রে হামলায় আরও অন্তত 5 জন নিহত হয়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর থেকে একই ধরনের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 104 জন নিহত হয়েছে। হামলাও হয়েছে কমপক্ষে 28 বার। বরাবরই যুক্তরাষ্ট্রে মাদক বিরোধী অভিযান বলে অভিযোগ করে আসছে। ট্রাম্প প্রশাসনে মাদক প্রবাহ রোধে এই হামলাগুলোর ন্যায্যতা দিয়ে আসছেন। এদিকে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সাথে মূলত সাম্প্রতিক সম্পর্ক খারাপ যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ক্রয়ের পথে বড় কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। এই লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নেওয়ার বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে আঙ্কারা। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক আকাশ হুমকি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। প্রায় 400 কিলোমিটার পাল্লা ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা থাকায় এটি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে গণ্য হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও বড় শহর রক্ষায় S-400 কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবারে এমন কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র হাতছাড়া করতেও প্রস্তুত তুরস্ক। F-35 যুদ্ধবিমান পেতে রাশিয়ান নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে মস্কোকে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তুর্কমেনিস্তানে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অনুরোধ জানান। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পরপরই তুরস্ককে F-35 এর যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। যদিও তুরস্ক কখনোই এই যুদ্ধবিমান নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করতে পারেনি। সিরিয়ায় সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আগে থেকেই আঙ্কারার উপর ক্ষুব্ধ ছিল মার্কিন কংগ্রেস। S-400 কেনার পর সেই ক্ষোভ আরও তীব্র হয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে সংশোধনী এনে তুরস্কর F-35 সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শর্ত দেওয়া হয়, তুরস্কের কাছে S-400 থাকলে কোনোভাবেই F-35 দেওয়া হবে না। এর আগে তুরস্ক S-400 নিজেদের কাছে রেখে প্রয়োজনে ব্যবহার না করেই F-35 কিনতে চেয়েছিল। তাই এমন ঘটনায় বিশ্লেষকরা বলছেন, এরদোগানের এমন প্রস্তাব তুরস্কের বড় ধরনের নীতিগত পরিবর্তন। F-35 যুদ্ধবিমান হল যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার এড়াতে সক্ষম, আধুনিক সেন্সর ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতার জন্য পরিচিত। বিমানটি আকাশ ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং তথ্য সংগ্রহ ও শেয়ার করার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কৌশলগত সুবিধা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত বহু দেশ এই বহুমুখী বিমানটি ব্যবহার করছে। সম্প্রতি সৌদি আরবও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে এই F-35 যুদ্ধবিমান কেনার। এবারে তাই বিশেষভাবে আগ্রহী তুরস্কও। আব্দুল মালেক, RTV। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার প্রধান সন্দেহভাজন 48 বছর বয়সী ক্লাউডিও ভ্যালেন্তে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ হ্যাম্পশায়ারে একটি স্টোরেজ ফ্যাসিলিটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পর্তুগিজ নাগরিক ও ব্রাউন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী হামলার পর থেকেই পলাতক ছিলেন। তদন্তকারীরা জানান, ক্যাম্পাসের এক কর্মীর তথ্য এবং নামহীন একটি রেডিট পোস্টের সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়। ব্রাউন ইউনিভার্সিটির হামলার কয়েকদিন পর MITর এক অধ্যাপককেও হত্যা করেন ভ্যালেন্তে। ওই অধ্যাপকের সাথে তিনি 1995 থেকে 2000 সালের দিকে পর্তুগালে একই শিক্ষা প্রোগ্রামে ছিলেন বলেও জানিয়েছে তদন্তকারীরা। তবে এই নৃশংস হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। রাশিয়ার হাইপারসনিক ও পারমাণবিক শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক বেলারুশে মোতায়েন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পারমাণবিক শক্তি সম্পন্ন এই রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই তথ্য নিশ্চিত করেছেন। গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটি প্রকাশ্যে আনে রাশিয়া। এর আগে মস্কো 2023 সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল এবং সেই সময়ে ঘোষণা করে 2025 সালের শেষ নাগাদ সেখানে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।